আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। দলীয় সিদ্ধান্ত না মানায় সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবক দলের 4 নেতা বহিষ্কার। বগুড়া 7 আসন থেকে বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমান প্রার্থী হওয়ায় জেলার রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য, নতুন প্রত্যাশায় নেতাকর্মীরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী সপ্তাহে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা জানালেন তথ্য উপদেষ্টা। এবং নোয়াখালী, হবিগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত, আহত অন্তত 30। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। প্রার্থী তালিকা থেকে বাদ পড়াকে কেন্দ্র করে চট্টগ্রাম, কুষ্টিয়া ও মেহেরপুরে অবরোধ ও বিক্ষোভ হয়েছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত বরিশাল সহ বেশ কয়েকটি জেলার নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মেহেরপুরের গাংনী। দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি হামলায় অন্তত 10 নেতাকর্মী আহত হন। পরে আমজাদ হোসেনের ক্ষুব্ধ নেতাকর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের অফিসে হামলা চালায় এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। চট্টগ্রাম 4 আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় সহিংসতা সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের কারণে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবু সহ 4 জনকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা। এ সময় তারা মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানায়। আসলাম চৌধুরী সারা চট্টগ্রামে হিমালয় পর্বতের মতো একজন প্রার্থী আমাদের। চট্টগ্রাম 4 নয়, চট্টগ্রামের যে কোনো আসন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হলে উনি লাভ করতে পারবে। কুষ্টিয়া 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা। কুষ্টিয়া খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত আলিম সমর্থকরা মশাল মিছিল করেছেন। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। এদিকে বরিশালের 6টি আসনের মধ্যে 5টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ফেনী 1 আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ায় তার পৈতৃক বাড়ি ফুলগাজীতে বইছে আনন্দের জোয়ার। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীতদের নাম ঘোষণার মধ্য দিয়ে উত্তরের জেলা বগুড়ার রাজনৈতিক অঙ্গনে দেখা মিলছে নতুন প্রাণচাঞ্চল্য। 2008 সালে নির্বাচনের পর আবারও বগুড়া 7 আসন থেকে প্রার্থী হচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে প্রথমবারের মতো বগুড়া 6 আসনে লড়তে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলাবাসীর মতে নতুন রূপে জাগছে বিএনপি, নতুন প্রত্যাশায় এগিয়ে চলেছে নেতাকর্মীরা। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। বগুড়ার রাজপথ এখন বিএনপি কর্মীদের পদচারণায় মুখর। সোমবার দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ আর স্লোগানে মুখর পুরো শহর। সবশেষ 2008 সালে বগুড়া 7 আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বগুড়া 6 সদর আসন থেকে প্রথমবারের মতো লড়তে যাচ্ছেন তারেক রহমান। স্থানীয় নেতাদের মতে তরুণ নেতৃত্ব হিসেবে তার প্রার্থিতা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সারা বাংলাদেশের মধ্যে আমি এইটুকু বলতে পারি যে বগুড়াতে ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবে বগুড়ার জনগণ। বগুড়ার আপামর জনসাধারণ খুবই খুশি। আমরা 17 বছর ভোট দিতে পারিনি, এবার ইনশাআল্লাহ আমরা মন করে তাকে ভোট দেবো। এবারে আমরা ধানের শেষে ভোট দিয়ে
আবার পুনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। নির্বাচনী মাঠে মা ছেলে একসাথে বগুড়াবাসীর জন্য ঐতিহাসিক ঘটনা। ভোটাররা আগের চেয়ে বেশি একতাবদ্ধ থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। গাবতলীর সাথে নির্বাচন করবে আমাদের মা বেগম খালেদা জিয়া। বিগত দিনে যে নির্বাচন হয়েছে তার চাইতেও আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে রয়েছেন, এটা আমরা তার সঙ্গে আমরা বগুড়াবাসীও আমরা তার অপেক্ষায় রয়েছি, তাকে দেখার জন্য, তার কাছে যাওয়ার জন্য। দুই প্রজন্মের নেতৃত্বে জেলার রাজনীতি এখন সরগরম। দুই আসনের ভোট যুদ্ধে এখন দেখার বিষয় নির্বাচনের মাঠে কেমন করেন বিএনপির নেতাকর্মীরা। এবারে আমরা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনকে আমরা পেয়েছি, মা এবং ছেলে। তো এবার আনন্দটা আমাদের একটু ভিন্ন মাত্রা নিয়ে এসে দিয়েছে। কাজে আমি মনে করি শুধু বিএনপির জন্য না, এটা বগুড়াবাসী সর্বস্তরে বগুড়াবাসীর যে একটা আনন্দের সংবাদ এবং খুশি সংবাদ। কারণ আপনারা দেখেছেন যে বিএনপি যখন ক্ষমতায় থাকে বগুড়া তখন উন্নয়ন হয়। নেতাকর্মীরা ব্যস্ত নির্বাচনের প্রস্তুতিতে, অন্যদিকে ভোটারদের মধ্যে জমেছে আলোচনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী সপ্তাহে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি একথা জানান। উপদেষ্টা আরো বলেন, অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সাথে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। নোয়াখালী, হবিগঞ্জ ও টাঙ্গাইলে আলাদা দুর্ঘটনার সড়কে ঝরল 11 জনের প্রাণ। এর মধ্যে দুপুরে নোয়াখালীর কবিরহাটে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 কলেজ শিক্ষার্থী সহ 6 জন নিহত হয়েছে। একই সময়ে হবিগঞ্জের শাস্তাগঞ্জের কদমতলীতে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে 3 জন, আহত হয়েছেন 30 জন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন অটোরিকশার চালক সহ 2 জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বেলা 2:30টার দিকে নোয়াখালীর কবিরহাট বাজার থেকে কোম্পানিগঞ্জের বসুরহাটে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশার সাথে সামনে থাকা একটি দ্রুতগামীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে সেখানেই মারা যান অটোরিকশার চালক সহ 3 যাত্রী। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। নিহতেরা হলেন সিএনজি চালক খোকন, আরোহী কলেজ শিক্ষার্থী তানিম হাসান, সুমন ও শাহাদাত হোসেন। এক নারী সহ বাকি 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একই সময় ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়। আহত হয়েছেন অন্তত 30 জন। ঢাকাগামী রয়্যাল পরিবহনের সাথে সিলেটগামী এনা পরিবহনের সাথে দুর্ঘটনায় হতাহতদের কারোর পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় প্রাণ হারিয়েছে অটোরিকশা চালক সহ 2 জন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আশিকুর রহমান, এটিএন বাংলা। আগামী 1 মাসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শামসুর রহমান সুমন ও রহমত আলী সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে। আর এসব পচা চাল সরবরাহ করে উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার ও মিল মালিকদের দুষছেন সেই কর্মকর্তা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বছরে 5 বার দেশের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি 30 কেজি করে চাল মাত্র 15 টাকা দরে বিক্রি করে সরকার। তবে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুবিধাভোগীদের পচা ও দুর্গন্ধযুক্ত চাল দেয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। খাওয়ার অনুপযোগী হওয়ায় এসব চাল গবাদি পশুকে খাওয়াচ্ছেন তারা। সম্প্রতি উপজেলার সরকারি গুদাম থেকে নিম্নমানের চাল সহ 2টি ট্রাকও আটক করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে এসব চাল কেনা ও গুদামজাত করেছেন রৌমারী খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এবারও চাল তুলতে গেছি, এবারও এই পচা চাল দিছে, এটা খাওয়ার অনুপযোগী। সমস্যা মনে করেন মোটা চাউল গন্ধ হয়, এগুলা খাইলে পারে পেটে অসুখ হওয়ার সম্ভাবনাই বেশি। এই ঘটনায় প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেয় ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন এক চালকল মালিক। তবে শাস্তি না দিয়ে তাকে বদলি করে কর্তৃপক্ষ। বারবার আমরা এসিলিটিকে অনুরোধ করে বলছি যে আমাদেরকে মন্দ চাউল দিয়ে না। কিছু কিছু মানুষ এরকম আছে আমাদের সাথে যে আচরণগুলো করে মন্দ চাউলের জন্য, সেটা আমরা মানুষ হিসাবে গণ্য হই না। অভিযুক্ত এক খাদ্য গুদাম কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে অস্বাভাবিক লেনদেনের প্রমাণও। তবে দুর্নীতির কথা অস্বীকার করে ডিলার ও মিলারদের দুষছেন এই কর্মকর্তা। রৌমারী খাদ্য বোর্ডের চাল না, এটা হলো এই চালটা হলো আমি এখান থেকে ডেলিভারি দিয়েছি, এখন বাইরে যাওয়ার পর আমার দায়িত্ব থাকে। এদিকে তার স্থলাভিষিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার রায় এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মানুষ সেবা দেওয়ার ব্রত নিয়ে নার্সদের কর্মজীবন শুরুর আহ্বান জানিয়েছেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। 15তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা লেখাপড়ার সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য আদ্দিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোরে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের 15তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নার্সিং ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা সহ শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা। আমাদের দায়িত্ব পালন করার, আমরা রোগীদের সাথে ভালো ব্যবহার করার। আর এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি মনে হচ্ছে পরিবার ছেড়ে চলে যাচ্ছি। অন্যান্য নার্সিং ইনস্টিটিউটে আমরা যেটা দেখি যে জুনিয়র টিচার থাকে বেশি, কিন্তু আমাদের এখানে বলতে গেলে জুনিয়র টিচার কম কিন্তু সিনিয়র টিচার বেশি। তোমার কাউকে খোঁজা লাগবে না, তোমাকে সবাই খুঁজে নেবে। প্রতিষ্ঠান আমাকে এভাবেই শিক্ষা দিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার রোগীদের ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে বিদায়ী নার্সদের প্রতি আহ্বান জানান। তোমরা যেখানেই যাবে মানুষ যেন তোমাদেরকে মনে করে যে আমরা আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের এমন নার্সদের হাতে সেবা পেয়েছি যাদের সেবা আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না। তোমাদের মধ্যে সেই ধরনের সেবা করার মানসিকতা তৈরি করবে। দক্ষ নার্স হতে হলে রোগীদের প্রতি যত্নশীল হতে হবে বলে জানান আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম। আমি আশা করি তোমরা এক্সপার্ট নার্স হবে, আর সেই মানসিকতা নিয়ে হসপিটালে যাবে। হাসপাতালে তোমরা হয়েছো, হাসপাতালে বেচতে বাগান, তোমরা হয়েছো বেচতে ফুল। আমি মনে করি ফুলের মতো দেখা যাচ্ছে, সবচেয়ে ফুল এবং রুগীরা হবে হাসপাতালের ফল। ঠিক আছে, ফুলের মতো ফুটবা এবং তার আস্তে আস্তে সেবা দিয়ে তাদেরকে কি ফল হিসেবে পানি পাঠাবা। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণমূলক প্রামাণ্যচিত্র দেখানো হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকির হত্যা মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করা হয়। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। 2016 সালে 13 ডিসেম্বর সকালে লোহাগড়া থানার নলদি ইউনিয়নের নবগঙ্গা নদীর উত্তর তীরের চর থেকে মাসুম ফকিরের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই শহীদুল ফকির বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফিলিপাইন জাতের উচ্চ ফলনশীল আখ চাষ করে সাফল্য পেয়েছেন মাগুরার কৃষকরা। ফরিদপুরেও আখের বাম্পার ফলন। কৃষি বিভাগ বলছে দেশে পর্যাপ্ত আখ উৎপাদন হলে চিনি আমদানিতে সরকারকে বাড়তি খরচ করতে হবে না, সচল থাকবে দেশের চিনি কলের চাকা। মাগুরা ও ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। মাগুরায় 157 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। শ্রীপুর উপজেলার কৃষক তাসির শেখ ফিলিপাইন জাতের আখ আবাদ করে সাধারণ জাতের চেয়ে বেশি ফলন পেয়েছেন। 12 শতক জমিতে মাত্র 3,000 টাকা খরচ করে এই বিশেষ জাতের আখের চাষ করে এখন বাজারে বিক্রি করছেন লাখ টাকা। মাগুরা জেলায় নতুন চাষ করেছি, খরচ কম, চাহিদাও বেশি। ফিলিপাইন জাতের আখ চাষে কৃষকদের উৎসাহিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। ফিলিপাইনের আখের জাত যেটা ব্ল্যাক সুগার কেন নামে পরিচিত, এটা মিষ্টতা বেশি, আখের চাষটা বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। এদিকে ফরিদপুরে এবছর 1520 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা থেকে 18,000 মেট্রিক টন আখ পাওয়া যাবে। এর বাজার মূল্য 65 কোটি টাকা। ওষুধপাতি বেশি লাগে না, আমার কষ্ট বেশি লাগে না, আমি এককালীন টাকাগুলি আমি পাই। 35 থেকে 40,000 টাকার মতো খরচ আমার, আমি তাতে ব্যাপারীর কাছে 2 লক্ষ টাকা বিক্রি করে দিছি। ফরিদপুরের আখ তুলনামূলক বেশি মিষ্টি ও নরম হয় দেশের সব জেলার মানুষ এটিকে চিবিয়ে খেতে পছন্দ করেন, তাই জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ সারা দেশে। চাষিদেরকে আগেই টাকা দিচ্ছি, এক এক ক্ষেত বুঝে 1 লাখ 2 লাখ 3 লাখ। আখ খুব মিষ্টি, এর আখ নরম, খাইতে সুস্বাদু, এই জন্য এই আখের অনেক চাহিদা। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ ও উৎপাদন বাড়াতে চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি অফিস। যে সব জাতের ফলন ভালো, বিশেষ করে যেমন আমাদের একটা আছে ফিলিপাইনের আখ এবং আরেকটা স্থানীয় জাতের একটা আখ আছে, এই ধরনের আখের সম্প্রসারণে আমরা নিয়মিত কাজ করে থাকি। আখের রসের পাশাপাশি গুড়ের কদর রয়েছে সব বয়সের মানুষের কাছে। দেশ আখ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে চিনি আমদানিতে বিদেশ নির্ভরতা কমে আসবে বলে মনে করেন উদ্যোক্তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। জামালপুরে ইসলামপুর উপজেলার গুদাইলে শিশু ধর্ষণ মামলার আসামি শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল বাশারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন বাবু ও ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক রাব্বি মিয়া। গত 28 অক্টোবর সকালে গুদাইল নদীপাড় এলাকায় 10 বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ বক্তাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।